টাইটানিক একসময়ের পৃথিবীর সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ। আমরা কমবেশি অনেকেই জানি যে কীভাবে এই বিশালাকার জাহাজ তার প্রথম যাত্রাতে ডুবে গিয়েছিল, কিন্তু আপনাদের মনে এমন কি প্রশ্ন কখনো এসেছে যে শত বছর পরও কেন টাইটানিককে উদ্ধার করা হয়নি? কেন জাহাজটি আজও সমুদ্রের নিচে ডুবে আছে? তো আজ আমরা সেই বিষয়টি জানব। 1912 সালে টাইটানিক ডুবে যাওয়ার পর 73 বছর পর্যন্ত কেউ একবারের জন্য জাহাজটিকে খুঁজে পায়নি, কারণ তখনকার সময়ে সমুদ্রের নিচে গবেষণা করার মতো ভালো প্রযুক্তি তৈরি হয়নি, যার কারণে টাইটানিক খোঁজার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। কিন্তু 1985 সালে রবার্ট বালার্ড নামক একজন আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট টাইটানিক কোথায় এবং কিভাবে আছে তা খুঁজে বের করে। তারা টাইটানিককে খুঁজে বের করার পর টাইটানিককে নিয়ে আরও বেশ কিছু রহস্য সামনে নিয়ে আসে। টাইটানিক জাহাজ দুই ভাগে ভেঙে যাওয়ার পর এই জাহাজটি ডুবে গিয়েছিল প্রায় 12,600 ফিট গভীরে, অর্থাৎ প্রায় 4 কিলোমিটার গভীরে। গবেষকরা যখন এই জাহাজটিকে খুঁজে পায় তখন তারা সেখানে অনেক কিছুই দেখতে পায় যা তখনও একদম অক্ষত ছিল। তারা সেখানে টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার বেশ কিছু রহস্যময় ঘটনার সম্পর্কেও সন্ধান পায়, কিন্তু তারপর টাইটানিক ডুবে যাওয়ার মূল ঘটনা আজও একটু রহস্য হিসেবে রয়ে আছে। পরবর্তীতে তারা জাহাজটি রিকভার করতে চেয়েছিল, কিন্তু বর্তমান সময়েও বহু চেষ্টা করার পরও এই কাজটি সম্ভব হয়নি, তাই জাহাজটি আজও সমুদ্রের গভীরে ডুবে আছে। টাইটানিক সমুদ্রে দুই ভাগে ভাগ হয়ে পরস্পর 1970 ফুট দূরে অবস্থান করেছে, তাই একটি পূর্ণাঙ্গ জাহাজ ডুবে গেলে যেভাবে উঠানো হয় তা আর করা সম্ভব হয়নি। কিন্তু তারপর বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন ও শক্তিশালী ম্যাগনেট সিস্টেমের মাধ্যমে হয়তো জাহাজটিকে উদ্ধার করা যাবে, কিন্তু এতেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর তার মধ্যে প্রথমটি হলো টাইটানিকের ওজন। টাইটানিকের ওজন 115.3 মিলিয়ন পাউন্ড, যা অনেক বেশি। আবার তার সাথে আছে পানির চাপ, যা জাহাজটির ওজন আরও বহুগুণে বাড়িয়ে তোলে। কিন্তু টাইটানিক জাহাজ যেহেতু পানির এত গভীরে আছে, সেহেতু পানির চাপ এত বেশি হওয়ার কথা যা ভাবাও যায় না। টাইটানিক জাহাজ যে গভীরতায় আছে সেখানে মাত্র 1 স্কোয়ার বর্গফিটের কোনো জিনিসকে যদি তুলে আনতে হয় তাহলে 392 কিলোমিটারের ফোর্সের প্রয়োজন হয়। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এত শক্তিশালী ম্যাগনেট বা সাবমেরিন তৈরি করতে পারেনি যা এভাবে টাইটানিক জাহাজকে পানির এত গভীর থেকে তুলে আনতে পারবে। 21 শতাব্দীর পূর্বে টাইটানিককে তুলে আনার জন্য কোনো প্ল্যানই গবেষকের কাছে ছিল না, তাই তারা বেশ কিছু উদ্ভট এবং হাস্যকর পদ্ধতিতে টাইটানিক জাহাজকে তোলার পরিকল্পনা করে। তার মধ্যে একটি হলো বেলুনের মাধ্যমে টাইটানিক জাহাজকে উদ্ধার করা। তারা ভেবেছিল লক্ষ লক্ষ বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভর্তি করে সেই বেলুনগুলোকে জাহাজের সাথে বেঁধে দেবে, আর বেলুনের উপরমুখী চাপে জাহাজটিকে রক্ষা করা সম্ভব হবে। কিন্তু সমুদ্রের এত গভীরে বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরবে কে? তাই তারা বুঝতে পারে যে এত গভীরে বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরা কোনোভাবেই সম্ভব না। তাই তারা আরও একটি পরিকল্পনা করে। তারা পিংপং বলের মাধ্যমে টাইটানিক জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা করে। জি হ্যাঁ, পিংপং বল। গবেষকরা ভেবেছিল যদি জাহাজের ভিতর পিংপং বল দিয়ে ভরে দেওয়া হয়, সেই বলগুলো উপরের দিকে চাপ প্রয়োগ করবে, আর এতে করে জাহাজটিকে শক্তিশালী সাবমেরিন ও ম্যাগনেটের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু সেই পিংপং বলগুলো সমুদ্রের গভীরে পৌঁছানোর আগেই পানির চাপে ফেটে যায়। তাই পরবর্তীতে তারা আরও একটি পরিকল্পনা করে। বরফের ডেন্সিটি সাধারণত পানির চেয়ে কম হয়ে থাকে, আর তার কারণে বরফ পানিতে ভেসে থাকে। তারা ভেবেছিল যদি টাইটানিক জাহাজ যেখানে আছে সেখানে পুরো জায়গাটাকেই যদি বরফ বানিয়ে দেওয়া যায় তাহলে তা পানির উপরে ভেসে উঠবে। পরে সে বরফকে টেনে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাওয়া যাবে। এই চমৎকার আইডিয়াটি দিয়েছিলেন আমেরিকান ইঞ্জিনিয়ার জন পিয়েরে। তবে এটা করার জন্য বিপুল পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন, কিন্তু ব্রিটেনের গ্যাস কোম্পানি বিওসি এর মতে এই কাজটি করার জন্য 500,000 টন নাইট্রোজেন গ্যাস প্রয়োজন হবে। আর তখন আবারও সেই একটাই প্রশ্ন উঠে আসে যে এই বিপুল পরিমাণ নাইট্রোজেন সমুদ্রের গভীরে কিভাবে নিয়ে যাবে। তাই এই আইডিয়াটাকেও ক্যান্সেল করে দেওয়া হয়। পরবর্তীতে তারা একটা অন্য ধরনের সাবমেরিন তৈরি করার কথা বলে। এই পরিকল্পনায় প্রথমে জাহাজটির গায়ে লেগে থাকা শ্যাওলা ও জমে থাকা অনেক ময়লা আবর্জনাকে পরিষ্কার করবে, আর এর জন্য একটা পাওয়ারফুল মেশিনের প্রয়োজন হবে যাতে ভালো মতো এই শ্যাওলা ও ময়লাগুলোকে পরিষ্কার করা যায়। এরপর অনেক শক্তিশালী কেবলসের মাধ্যমে এই বোটগুলোর মধ্যে বেঁধে দিতে হবে। তারপর একটা গ্যাস ভরা শক্তিশালী সাবমেরিন থাকবে। এছাড়া এই পরিকল্পনায় অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হবে। ধারণা করা হয় যে এই পরিকল্পনায় 20 মিলিয়ন কিলোওয়াটের বিদ্যুতের প্রয়োজন হবে, আর এত বেশি বিদ্যুৎ উৎপাদন করার জন্য একটা অনেক বড় পাওয়ার প্ল্যান্টের দরকার হবে। কিন্তু সমুদ্র থেকে এত দূরে কিভাবে এই পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে? তাই তারা সমুদ্রের উপর একটা ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট তৈরি করার চিন্তা করেছিল।
কিন্তু আরও একটি সমস্যা দেখা যায়, আর সেটা হলো সমুদ্রের এত গভীরে বিদ্যুৎবাহী কেবল কোনোভাবে পৌঁছানো সম্ভব নয়, কারণ পানির অনেক বেশি চাপে এটা ফেটে যাবে। কিন্তু এই পরিকল্পনা সম্ভব হলেও এটা প্রচুর পরিমাণে ব্যয়বহুল হবে, তাই তারা এই পরিকল্পনা আপাতত বন্ধ করে দেয়। কারণ এই পরিকল্পনাগুলোতে যতটুকু অর্থ ব্যয় হবে তাতে বর্তমান সময়ে আরও অনেক বড় আধুনিক জাহাজ কেনা সম্ভব। আর এই জাহাজ যদি তারপরও উদ্ধার করা হয় তাহলে এটাকে দিয়ে কিছুই করা যাবে না। যদি টাইটানিককে একটা মিউজিয়াম আকারেও সাজানো হয় তাহলে তাতে লাভ তো দূরের কথা, যে পরিমাণ অর্থ দিয়ে একে তোলা হবে তার অর্ধেকের অর্ধেকও উঠানো যাবে না। উঠানো গেলেও তা হতে শত শত বছর লেগে যেতে পারে। যদিও টাইটানিক জাহাজ কোনো না কোনোভাবে সবার মনের মধ্যে একটা ইমোশন নিয়ে আছে, কিন্তু কোনো কোম্পানি এত বড় রিস্ক নিতে চাইবে না যেখানে তাদের লাভের জায়গায় ক্ষতি বেশি হয়। আর এমনিতেও এই জাহাজটি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, কারণ পানির নিচে এত বছর ধরে থাকায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া একে ক্ষয় করছে, যার কারণে আগামী বেশ কিছু বছর পর এর অস্তিত্ব নষ্টও হয়ে যেতে পারে। অন্যদিকে এই জাহাজটিতে এখন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তাদের বাসা বানিয়েছে, তাই 2001 সালে ইউনেস্কো এই জায়গাটিকে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ প্রোটেক্টেড সাইট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে। আর যেহেতু এসব কারণে টাইটানিক জাহাজকে উদ্ধার করা একটা লস প্রজেক্ট, সেহেতু হয়তো এটাকে এখন আর উদ্ধার করাও হবে না। তবে টাইটানিক জাহাজকে উদ্ধার করুক আর না করুক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর সম্পর্কে অবশ্যই জানতে পারবে, এবং যতই আরও অনেক বড় বড় জাহাজ তৈরি হয়ে যাক, অনেকের মনের মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ থাকবে এই টাইটানিক।